যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই যে সব সরকারি কর্মকর্তাগুলি না সারাক্ষণ পুলিশ, আদালত, কেস কামারি, অপরাধ এসব নিয়ে ব্যস্ত থাকে। আসল জীবনে তো রোম্যান্স করার কোনো সময়ই পায় না তারা। রোম্যান্সটা করবি কেমনে? আমি নোনা ঘন্টি মারুফের খোঁজে জীবন মাঝির বাড়িতে গেছিলাম। সে বাড়িতে ছিল না, কিন্তু ফিরার সময় তার বাড়ির সামনে থেকে আমি এই ব্রেসলেটটা কুড়ায় পাইছি। আমি ব্রেসলেটই প্রমাণ করে এই ঘটনার সাথে জীবন মাঝি জড়িত। জুলাস, একটু পুকুর কাটে আয় তো, তাহলে কথা আছে তাড়াতাড়ি। এই সময় ডাকলেন, কিছু হয়েছে নাকি? আচ্ছা, তাহলে কথা আছে। কি হয়েছে কোন তো? কি হয়েছে না হয়েছে সেটাই তো বোঝার চেষ্টা করতেছি রে। তুই তো মিয়া ভাইয়ের সাথে সার্বক্ষণিক থাকস, বলা চলে যে তার ছায়ার সাথেই তোর বসবাস। তোর কাছে তো কিছু লুকানো থাকার কথা না রে। আমি তো আসলে বস কিছুই বুঝতে পারতেছি না। না, তুই ঠিকই বুঝতে পারতেছস, কিন্তু তোর চেয়ারের মধ্যে কিন্তু আমি লুকানো বা ভয় এগুলি দেখতেছি। তুই একটা জিনিস জানোস কিন্তু বলতেছস না, লুকাইতেছস। বস, সব কথা বলা যায় না। কিছু কিছু কথা আছে যেটা বললে বিপদ, আবার কিছু কিছু কথা আছে না বললেই বিপদ। সেটা ঠিক আছে, সব কথা লুকানো যায় না, বলা যায় না, কিন্তু কথা হয়েছে কি, ভাইজান যদি কোনো বড় খেলায় নাইমা থাকে তাহলে আমরা সবাই কিন্তু টুকমু। আমি নিজেও বুঝতেছি না বস, চাষা তো আগের মতো নাই। চাষা কিছু কিছু জায়গায় যায় আমার না নিয়ে আই, আমার ওই যে ফোনে কার সাথে যেন কিসব কথা কয়। এটা তো আমারও সন্দেহ যায় না। আমিও তো তারে কার সাথে জানি খুব গোপনে কথা বলতে আমি শুনছি। ধনুর ওই পাশে যে কথা বলতেছে উনি প্রচন্ড ক্ষমতাধর মানুষ। ভাইজান খুবই মান্য করে তার সাথে কথা বলতেছে। দূর থেকে আমি কিছু কিছু শব্দ শুনছি, চালান, ট্রানজিট রুট, তারপর পুলিশ, মারুফের কথা শুনছি, কিন্তু ক্লিয়ারভাবে আমি কিছুই বুঝি নাই, বুঝছস? আচ্ছা, মারুফ কিডন্যাপের পিছনে কে আমারে কত? আমি তো আসলে বস মাঝখানে পড়ে গেছি, মানে কিছু কিছু সন্দেহ আমারও হয়, কিন্তু আমি শিওর না। বস, ওই যে তানহা মারুফের বিষয়টা চাষা জানে বলেই মনে হয়, কিন্তু এখনো কাউরে কিছু বুঝতে দিতে চায় না। সন্দেহটা আমার ওহে নেই। আমার তো মনে হইতেছে তাহলে মিয়া ভাই নীরবে নিবৃতে খেলাটা খেলতে যেতেছে। কিন্তু আমার কথা হইল, মারুফের বা বাচ্চা এমন তো বৈশা থাকবো না, পাগুলে একুশবার পুলিশও তো বৈশা থাকবো না, তাই না? তাহলে বস, আমরা এখন কোন দিকে যাব? এখন কেসও খুঁড়তে যেয়ে যদি সাপ বেরোয় আসে? শোন, এখন আসলে নিরপেক্ষ থাকার সময় না রে। সত্য কোন দিকে সেটা আমাকে আগে বুঝতে হবে। কিন্তু সত্যটা যদি ভয়ানক হয়? তাইলে আমাকে আরো আগে জানার ব্যবস্থা করতে হবে। দেরি হইলে কিন্তু আমাকে কারোরই বাঁচার অবস্থা থাকবো না। আর সত্য কিন্তু একদিন না একদিন হারিবই। আর যত তাড়াতাড়ি সত্যটা বাইরে হইব তত বিপদ কমব।
কারণ তুই ভাইবা দেখ তুই কি করবি। আমি যেটা বলতে চাইতেছি আমগো নিজ উদ্যোগে এখন মারুফরে খুঁজে বার করতে হবে। জি ঠিক আছে। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, বিদ্যুৎ বলছি। স্যার আমি আপনাকে খুব জরুরি প্রয়োজনে কল করেছিলাম, আপনি মেবি বিজি ছিলেন। স্যার ওই মারুফ কেসে আমি একটা আপডেট পেয়েছি, সেটা আপনাকে জানানো দরকার ছিল। স্যার আমার ইনফরমারের মাধ্যমে একটা নিউজ পেয়েছি, নদীর ওপারে দক্ষিণের চরে সেখানে নাকি স্যার একটা পরিত্যক্ত বাড়ি আছে। ওই বাড়ির মধ্যেই নাকি স্যার ওই নিখোঁজ ছেলেটা মারুফ, ওকে রাখা হয়েছে। স্যার আমার মনে হচ্ছে সময় নষ্ট করা ঠিক হবে না। আপনি বললেন স্যার আমি আজকে রাতেই ছোট্ট একটা টিম নিয়ে অভিযান চালাতে চাই। স্যার পরিস্থিতি খুব একটা ভালো না, যদি কিনা এই খবরটা জানাজানি হয়ে যায় তাহলে মানে অপরাধী যারা আছে স্যার তারা যে কোনো সময় ওই জায়গাটা ছেড়ে পালাবে। স্যার লোকেশন সম্পর্কে আমি 100% কনফার্ম সেটা বলবো না, তবে স্যার আমার ইনফর্মার এর আগে যে দুইটা তথ্য দিয়েছে সে দুইটাই স্যার কারেক্ট ছিল, তাই আমি চাই স্যার এই রিস্কটা নিতে। স্যার রিস্ক আছে সেটা আমি জানি, কিন্তু স্যার আপনি যা বলছেন তা একদমই ঠিক, তবে স্যার আমার মনে হচ্ছে আমরা বেশি দেরি করে ফেলছি। স্যার এরা খুবই চালাক, এরা কোনোভাবে আমাদের গন্ধ পেলে সেখান থেকে সরে পড়বে। ওকে স্যার, আপনি যেভাবে বলবেন। আমি তাহলে স্যার খুব ভোরের প্রিপারেশন নিচ্ছি। জি স্যার। স্যার তাহলে আমার মনে হচ্ছে যে বড় টিম নিয়ে অভিযানে যাওয়াটা ঠিক হবে না, সেক্ষেত্রে জানাজানি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি সব ঠিক আছে, খোলাটা এখানে আছে। কি কইতেছেন? এই আস্তানার খবর পাওয়া গেছে? ঠিক আছে, ভোরের আগে সরাই দেব। এই পুলিশ বিদ্যুৎ দেখি আকাশের বিদ্যুতের মতো চমকানের সাথে সাথে সামনে চলে আসে। ওই এদিকে আয়। ফজরের আজানের আগে আমরা এই জায়গা ছেড়ে চলে যাব, কেউ যেন টের না। আরে বেটা, পুলিশ এই জায়গার খবর যায় না গেছে। এসআই বিদ্যুৎ আছে না, ওই তো অনেক চালাক মানুষ, যে কোনো ভাবে হোক এই জায়গার গন্ধ পাইয়া গেছে। তাইলে আর কি, এই জায়গা ছেড়ে চলে যেতে হইব। আজানের আগে আমরা এই জায়গা ছেড়ে চলে যাবো, এখানে আর 1 মিনিটও থাকা যাবে না। কিছু একটা হইতাছে না, আমি এখানে থাকুন না। মা, দাদি, দাদা, আমি ফেরুম, সেভাবে হোক আমি ফেরুম, আমি ঠিকই ফেরুম। কি করছ টিয়া? তুই ঘুমাস নাই? না রে, ঘুমাই নাই। তুই কেমন আছোস? ভালো নাই রে, একদম ভালো নেই। পড়ার বই খুলে বসছিলাম,
একটা লাইনের মাথায় ঢুকতেছিল না, তাই ভাবলাম তোর একটা ফোন দিই। এমনটাই তো হওয়া স্বাভাবিক, তাই না ক? এরকম অবস্থায় কারি বা পড়ায় মন বয়ে। আর তুই চিন্তা করিস না, ইনশাআল্লাহ দেখবি যে সব ঠিক হয়ে যাইব। ও, তোর একটা কথা কই, তুই আমগো বাড়িতে আইছিলি না, সেজন্য তোরে ধন্যবাদ। সত্যি কইতাছি, ওই সময় তোরে দেখে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ দিতাছিস কেন? আমি না আসলে কে আইব? না রে, আসলে ভাবতেছিলাম ভাইয়ার ঘটনাটা যদি না ঘটতো না, তাহলে তোরে কিন্তু এত সহজে ছাড়তাম না। তোরে বসায়, খাওয়া দাওয়া করায়, গল্প গুজব কইরা তারপর বাড়িতে পাঠাইতাম। আবার আসবে কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আবার আসবো। টিয়া, জানোস দাদি আজকে অজ্ঞান হয়ে গেছিল। কি কি করছ তুই? কখন হয়েছিল এটা? আর এখন কেমন আছে? এখন একটু ভালো, তাই খুব দুর্বল। দাদি আসলে ভাইয়ারে এত ভালোবাসে, নিজের জানের থেকেও বেশি। ভাইয়ার নাম শুনলেই খালি কান্দে। আল্লাহ, এ তো দেখি খুবই খারাপ অবস্থা। এমনি চলতে থাকলে তো দাদির যে কোনো সময় একটা অঘটন ঘটে যাইব। শুধু দাদি না, মাও সারাদিন কিছু খায় নাই। আমি এত কইরা ডাকলাম ভাত খাওয়ার জন্য, কথা শুনলো না, খালি কান্দে। তুই ক, এরকম অবস্থায় কি পড়াশোনা করা যায়? না রে, যায় না। কিন্তু তারপরেও তোরে শক্ত থাকতে হইব ইভা। এখন যদি তুই ভাঙা যাস, তাহলে তোর ঘরটা আরো ভাঙা পড়বো। ভাইয়ারে নিয়ে আমার খুব টেনশন হইতেছে, খুব ভয় করতেছে। কোথায় আছে, কি করতেছে, কি খাইতেছে, কিছুই জানি না। সবকিছু এই তানহা আর ওর পাপ আজমনের লেগা। এই যাবা শুরু করলি। দেখ ইভা, প্রমাণ ছাড়া এরকম কাউরে দোষ দেওয়া ঠিক না। শুধু সন্দেহের উপরে দাঁড়াইয়া কাউরে এরকম দোষী বানানো ঠিক না ইভা। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই কি করতেছস এখন? আমি এই তো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছিলাম। কি? ওই এসআই বিদ্যুৎটা নিয়ে ভাবতেছস? আরে ধুর, তুই কি বলস না? হুম, বুঝতে পারছি। তার মানে তার কথাই ভাবতেছিলাম। কিছুটা তো। আরে ওই দিন যে আমগো বাড়িতে আসছিল না নয়ন ভাইয়ের সাথে কথা কইতে। নয়ন ভাইয়ের কাছে নাকি তোর কাছে? ফাইজলামি করিস না তো, সিরিয়াস কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি বাদ। সেদিন সে আমগো রিয়াপুর জামাই ইমন ভাইয়ের মৃত্যু ব্যাপারে কথা কইতেছিল। ওই সময় একটা নাম উঠে আসছিল, বিগ বি। বিগ বি? সেটা আবার কি? হো, এরা নাকি মাফিয়া চক্র, সব বড় বড় অপরাধগুলো তারা করে। আর তাগুলোকে নাকি আমগো গ্রামেরও কিছু মানুষ জড়িত। মানে আমাদের গ্রামের মানুষ? হো, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানিস? ইমন ভাইয়ের মৃত্যুর পিছনেও নাকি এই চক্রের হাত আছে। তাহলে আমার ভাই মারুফের এই ঘটনা আর এইসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে নাকি টিয়া? জানি না, কিন্তু এখন সবকিছু গোলমাল লাগতেছে রে ভা। কে যে ভালো আর কে যে খারাপ কিছুই বুঝতেছি না। আমাদের গ্রামের মানুষ যদি এই সবের সাথে জড়িত থাকে, তাহলে তো আমরা কেউই সেভ না। এই জন্যই তো মাথাটা ঠান্ডা রাখা দরকার। না বুঝা কারো দোষ দিলে পরে বিপদ হইতে পারে। এটা তো ঠিক কইছিস। এখন তো তোর কথা শুনে ভয় লাগতেছে রে। ভয় তো আমারও লাগতেছে রে ভা। আচ্ছা তুই তাইলে ঘুমা, কালকে কথা হইব। হ্যাঁ, তুইও ঘুমানোর চেষ্টা কর। আর যদি কিছু দরকার হয় তাইলে আমারে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা রাখ।
বিগ বি মাফিয়া চক্র, তার সাথে আমাগো গ্রামের মানুষ জড়িত। হায় আল্লাহ, কি ভয়ানক ঘটনা। আমি জানি না, আমি সত্যিই জানি না। তা না আমার জন্য চিন্তা করতেছে কিনা। তা না আচ্ছা চলো নৌকায় উঠি। আজকের মতো দিনটা যে আবার আবার আমার লাইফে কবে আইবে। খুব না হইছে, এখন এগুলো বাদ দাও, তুমি এখন যাও, তাড়াতাড়ি যাও। এই কই গেলাম মারুফ, তোমার আমি এখন কই খুঁজবো? তুমি কেন বুঝলা না? তোমার ছাড়া কখনো কি আমি একা একা নদীর ঘাটে যাইতে পারি? কেন তুমি বুঝলা না? কেন এমন হইল ইমন? তুমি না কইছিলা তুমি আমারে কখনো একা সাইডে যাবা না? তোমার মৃত্যুর আগের রাইতেও তুমি আমারে কইছিলা যত বড় ঝড় আসুক আমি তোমারই মন থাকুম। কই চইলা গেল আমারে রাইখা? তোমারে ছাড়া এই দুনিয়াটা কত ফাঁকা লাগে জানো? আপু কি হয়েছে? কিছু হয় নাই, ওই ঘুম আসতেছিল না তো তাই। ইমন ভাই কথা মনে করতেছে না? এইবার আমি আর চুপ করে থাকব না। এইবার আমি আমার ইমনের খুনিগো শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসুন। আগে আজকের রাতটা পার হইতে দাও। আর একটা কথা জানো কি বাবাজি, নদীর উপরের পানি দেখা নদীর নিচের ঝড়কে আন্দাজ করা যায় না। শুনেন মারুফের আব্বা, যদি প্রয়োজন হয় আপনি 2-4টা লাশ ফেলবেন,
তাও আমার পোলারে আমার কাছে আইনা দিবেন।